আসসালামু আলাইকুম। আহ, আমি মূলত কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হলে লাইভে আসি না। যদি মনে করি আমার কিছু ইনপুট দেওয়ার আছে তবে আসি। তবে আমি আজকে আসার মূল কারণ হচ্ছে সবাই আমাকে ইনবক্স এবং বিভিন্নভাবে জিজ্ঞেস করতেছে যে ভারতীয় মিডিয়াতে এসছে যে সেনাবাহিনীতে একটা কু হয়ে গেছে। ভেরি ফানি। সেনাবাহিনীতে কোনো কু হয়নি। সেনাবাহিনীতে কু হয়নি এবং এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনাও নেই। আহ, এটা ভারতীয় মিডিয়া কেন প্রচার করছে? আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো একটা কুর মাধ্যমে দেখানো হচ্ছে যে জেনারেল ওয়াকার টু কন্ট্রোল এগেইন। এর মানেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে যে কিছুদিন আগে যখন রাওয়া ক্লাবে উনি একটা আউটরেজিয়াস একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তখন কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আগে বলেছিলাম যে হি ওয়াজ রেস্টলেস। সাম সর্ট অফ বোঝা যাচ্ছিল কেউ তাকে দিয়ে এটা জোর করে করাচ্ছে। এবং এটার পরে অ্যাকচুয়ালি উনি এই প্রফেসর ইউনুস এবং অন্যান্য সরকারি সংস্থা প্লাস হচ্ছে আর্মিকে উনি একটু একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি উনি আমি যেটা শুনেছি, প্রফেসর ইউনুস তাকে সামন করেছিলেন, তার সাথে কথাও বলেছেন। ওই যে এখন জেনারেল ওয়াকার একটু ব্যাক ফুটিং আছে, এটাকে ফ্রন্ট ফুটে নিয়ে আসার জন্য একটা বোঝাচ্ছে এরকম একটা কু হয়েছে, কুতে কন্ট্রোল হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু হয় নাই। আর যাকে নিয়ে হচ্ছে উনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। ইজ এ প্রফেশনাল অফিসার। উনার এরকম কিছু করার কথা না। ওনাকে আমি যদ্দূর জানি ইজ এ লয়াল টু জেনারেল ওয়াকার। এটা আমি আগেও বলেছি যে উনি যখন জেনারেল হামিদের পরে যখন ডিজিএফআই হন, উনি কিন্তু তখন এই আয়নাঘর যে আপনারা দেখতেছেন আলামত ধ্বংস, উনি কিন্তু আলামত ধ্বংস করেছেন। এবং উনার লজিক ছিল হচ্ছে সরকার চেঞ্জ হলে তো বিএনপি আসলে, আওয়ামী লীগ আসলে এরা সবাই আগে আলামত ধ্বংস করে। বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট ইস্যু। আগের কোন সরকার এই সময় গুম খুনের সাথে জড়িত ছিল না, এরকম অর্গানাইজড ভাবে আয়নাঘর মেনটেন করতো না। এটাকে আমি মনে করি সময় আসলে জেনারেল ফয়েজ স্যারকে এটার জবাবদিহিতা করতে হবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই। এরকম কোনো মানে এই ধরনের কোনো কু সেনাবাহিনীতে হচ্ছে না বা হবে না, হওয়ার কোনো আমি অ্যাটলিস্ট এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখি না। বাট তারা জাস্ট জেনারেল ওয়াকারকে যে হি ইজ অ্যাগেইন ইন কন্ট্রোল, এবং যেটা প্রমাণ করতে চেষ্টা করেছিল রাওয়ারিয়াতে যে হি ইজ এ স্টেক হোল্ডার অফ বাংলাদেশ। বাট গুড নিউজ ইজ ধীরে ধীরে জেনারেল ওয়াকার ইজ লুজিং হিজ পাওয়ার এবং সরকার টেক ওভার করতেছে। প্রফেসর ইউনুস ধীরে স্থির হলেও আমি যেটা মনে করি, আপনারা এই যে এত আস্ফালন দেখতেছেন ভারতের, এর কারণ একটাই, কারণ তারা তারা আপনি এই দুদিন আগে দেখেছেন যে ইন্ডিয়ান সেনাপ্রধান তাদের অ্যানুয়াল প্রেস কনফারেন্সে আউটরেজিয়াস ভাবে বাংলাদেশি প্রসঙ্গ নিয়ে আসছে। উনি উনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারেন, ফিউচার ইয়া নিয়ে কথা বলতে পারেন, বাট উনি যেটা পারেন না, এই যে উনি যে ডিসকাস করেছেন যে ভারতের সাথে চায়নার সাথে পাকিস্তানের স্ট্র্যাটেজিক রিলেশনটা স্ট্রং আছে, হি উইল ডিল উইথ ইট। এবং এর সাথে যদি বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি ভালো সম্পর্ক হয়, যেহেতু পাকিস্তান একটা টেরোরিস্ট স্পন্সর করে, আমাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায়। এই যে কথাগুলো উনি বলতে পারেন অ্যাজ এ সেনাবাহিনী, কিন্তু উনি বলতে পারেন না যে সামনে যদি নির্বাচন হওয়ার পর সরকার যখন চেঞ্জ হবে তখন ভালো রিলেশন হবে। এটা পারেন না। এটার জন্য কিন্তু ভারত সরকারই তাকে তার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া উচিত। এবং সেম আমরা সবাই জানি যে 5 তারিখে এই জেনারেল ত্রিবেদী, ওইটাই তো ওনার নাম বোধ হয়, ভারতীয় সেনাপ্রধান যে আছে, উনি কথা বলেছেন আমাদের জেনারেল ওয়াকারের সাথে, যেটার জবাবদিহিতায় আমি জানি না কেউ চেয়েছে কিনা। বাট এইগুলা ওনাদের জুরিডিকশনের ভিতরে না। সো উনি যে কথাটা বলেছে যে নেক্সট ইয়ারটা আসলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু যদি নেক্সট নির্বাচিত সরকার আসে, এবং একই ভাষায় আমরা দেখতেছি বাকি যে দলগুলা যাদের আমরা মনে করতেছি ভারতের একটা কন্ট্রোল আছে, এবং তারা বুঝে ফেলেছে যে ইন্ডিয়া কি বলে ভারত আওয়ামী লীগ দিয়ে তাদের কোনো কিছু হবে না। সো দে আর সার্চিং ফর অল্টারনেটিভ। যাক, এটা নিয়ে আমরা ডিসকাস করব। আরেকটা জিনিস নিয়ে আলাপ করি যে সম্ভবত কি নামটা গৌতম লাহোরি, ভারতের এক সাংবাদিক, যে কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে একটা বিদেশি সংবাদের
সংবাদের ইয়াতে একটা তার স্টেটমেন্টে বলেছে যে এই মুহূর্তে 45,000 আওয়ামী লীগরা ভারতে আছে, এবং অফকোর্স সবই আছে, মোস্ট অফ দেম অ্যাটলিস্ট 99% আছে হচ্ছে কলকাতাতে। এটার কিন্তু একটা পলিটিক্যাল সিগনিফিকেন্ট বহন করে। আমি যেটা জানি এর আগে যেটা হয়েছে যে আমরা মানে এটা ডিজিএফ একটা রিপোর্টে যে বাংলাদেশে যে সমস্ত কোশ্চেন আমি পরে দেখব, বাংলাদেশে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার হয় এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবহার হয়, আবার আমাদের শুধু স্থান চেঞ্জ করে। এবং এর মধ্যে কিছু মাদ্রাসা পড়ুয়া, আমি এদেরকে সন্ত্রাসী বলবো না, ডিমোটিভেটেড মানে হচ্ছে এরা র এবং ডিজিএফআই এদের দুই পার্টি এদেরকে ব্যবহার করে। একবার তারা যখন দেখা যায় যে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ঝগড়া আছে, এবং এটা যখন বেশ হাই ইয়াতে চলে যায় তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই যে আমাদের যারা ইসলামিস্ট ডিমোটিভেটেড যারা আছে তাদেরকে গিয়ে কিন্তু বিজেপিকে ফেস করায় এবং তারা একটা মানে স্ট্যাটাস করতে নিয়ে আসে। এবং সেম ওয়েতে তারা আবার বাংলাদেশে যখন এখানে বাংলাদেশে কন্ট্রোল করে তখন সেই অস্ত্রগুলোতে এখানে ইয়া করার চেষ্টা করে। সো এই মুহূর্তে আমাদের 45,000 আওয়ামী লীগার যদি ওখানে থাকে, এটা কিন্তু কনসার্ন যেরকম ভারতীয়, এবং আমরা সবাই জানি আওয়ামী লীগের এই পার্টিটা হচ্ছে বিজেপির সাথে তাদের খাতির, তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু না। আমি যেটা অ্যাজিউম করি, আবার একটা আমি 2 দিন আগের একটা ইন্ডিপেন্ডেন্ট 10 মার্চের একটা নিউজ দেখলাম যে একটা ভারতীয় ফ্লাইট 300 জন যাত্রী নিয়ে 19 জন ক্রু নিয়ে প্রথমে তারা আজারবাইজান যাচ্ছিল, ওখান থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা। এবং এটার মধ্যে হঠাৎ করে আজারবাইজান যাওয়ার পরে ইয়া হলো যে এটার মধ্যে বম থ্রেট, একজন ক্রুর কাছে বম থ্রেট আসলো। বম থ্রেট আসার সাথে সাথেই নিউ ইয়র্ক তাদেরকে অ্যালাউ করেনি, সো তারা আসছে। সো আমি যেটা মনে করি এটা একটা ফেক হুমকি ছিল। আমি যেটা মনে করি যে ভারত এখন আমাদের কন্টিনিউয়াস চাচ্ছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য, এবং আমাদের দেশেরই লোক আওয়ামী লীগেরও আছে, এবং ওই যারা ডিমোটিভেটেড, আমরা অলরেডি হিজবুত তাহরির ডিমোটিভেটেড পার্টিকে দেখেছি যে তারা ভারত এবং আওয়ামী লীগের উস্কানিতেই কিন্তু তারা মাঠে নেমেছিল। সো ভারতে এই মুহূর্তে 45,000 আছে, এবং সাথে ডিমোটিভেটেড যাদের লিস্ট ডিজিএফআই এর কাছে আছে, রর কাছে আছে। এদের মাধ্যমে যদি এই মুহূর্তে তারা দিল্লিতে, মুম্বাইতে, ইম্পর্টেন্ট ইভেন ইন কলকাতা, তারা যদি একটা টেরোরিস্ট অ্যাটাক অ্যারেঞ্জ করে, এটা করে পরে দেখা যাবে যাকে ধরা হয়েছে বা যে ওখানে মারা গেছে সে হচ্ছে বাংলাদেশের। এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশি কি করবে, তার মানে হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে বিরোধী ফেলানোর চেষ্টা করবে। আমি স্ট্রংলি মনে করি যে আমাদেরকে এই ব্যাপারে অ্যাডভান্স প্রিএমটিভ অ্যাকশন নিতে হবে। আমার ধারণা ভারত এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে, কারণ তাদের স্ট্র্যাটেজিক্যাল বলে যে তারা ইভেন নিজের ইয়াতেও অতীতে তারা করেছে, নিজের ইয়াতেও একটা টেররিস্ট অর্গানাইজেশন টেররিস্ট দেখায়, ওটার দায়ভার আমাদেরকে দিয়ে এটা নিয়ে ইন্টারন্যাশনালি হাউকাউ করার চেষ্টা করবে। দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড হি ইজ ফ্রম বাংলাদেশ। সো ধরে নেবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট, এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস, এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে, এবং ফিউচারে এটার জন্য টেররিজম প্রসার পেতে পারে, এবং এটার সাফারার হচ্ছে ভারত। এই যে গেমটা, এটা খেলার একটা সম্ভাবনা আছে। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমার কাছে মনে হলো। সো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি, এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই প্রফেসর ইউনূসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে, কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই। ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। নর্মালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে। এই যে হিজবুত তাহরির ঘটনাটাই দেখেন, যে এটা হিজবুত তাহরির এরকম করবে এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই, এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু। এবং আমি
এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি, এটা অরিজিনাল হিজবুত তাহরি যারা আছে, যারা আমি ওই দিন মেজর মহসিন 10th লং করছে, ওনার সাথে কথা বলছিলাম, তারপরে একটা টক শোতে এর আগে হাসিন স্যারের কথা বলছে, যারা নর্মালি এই হিজবুত তাহরি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার। এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি, আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহরির ব্যানারে। যেহেতু হিজবুত তাহরি একটা অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল, এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে কেউ হিজবুত তাহরি দাবি করে এসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে পারবে। যেহেতু একটা নিষিদ্ধ করিত সংগঠন, কেউ এসে দাবি করবে না যে আমি এই হিজবুত তাহরির প্রধান বা তাদের যে সমস্ত ইয়া আছে। বাট আমি হিজবুত তাহরির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে। যেখানে তাদের উৎপত্তি, আমি অ্যাকচুয়ালি 2011 সালে ডিজিএফআই তে একটা MI6 এর একটা গ্রুপ এসেছিল, এসে আমাদেরকে হিজবুত তাহরি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল। ব্রিফের একটাই ছিল, সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল, একজন জেলে ছিল একজন এরকম একজন ধর্মীয় নেতা, তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে, তারপর ইংল্যান্ডে ইউকেতে হয়েছে। এখন হিজবুত তাহরি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না। কারণটা কি, ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই। তাই হচ্ছে তারা যারা হিজবুত তাহরি করে তারা তাদের ইনকামের 10% তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না, গণতান্ত্রিক উপায়। যখন তারা পাওয়ান মানে তাদেরকে তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে, জনগণ যদি অ্যাকসেপ্ট চায়, তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে। বাট এটার দিকে এই কারণে এদেরকে আমি তখন অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করেছিলাম ওই MI6 কে আর কি, যে এরা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না, আর তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না, আমার কি ধুনফুন একটা বুঝাইছিল তখন আর কি। সো এতে আমরা ক্লিয়ার বুঝা যাচ্ছি যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহরি, আর হিজবুত তাহরি এখানে হচ্ছে হিজবুত তাহরি উলায়া বাংলাদেশ অর সামথিং, উলায়া বাংলাদেশ অর সামথিং। যে তারা কি, যে তারা এইম নিছে বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে, এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে। বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিটিউড, আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো কিছু নাই। এটা এখন পর্যন্ত কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না। এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষিত, এই কারণেই কিন্তু এটার নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামাইছে, পাবলিকরা মাঠে নামাইছে। সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি এখন থেকে হোক, 1 বছর পরে হোক, এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে যখনই হোক, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে।